আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে মধ্যে সবাই ভালো আছো। আমাদের আজকের মূল আলোচনার পূর্বে আমি একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার অফলাইন প্রাইভেট ব্যাচ কবির একাডেমিক অ্যাভিনিউ এসএসসি উচ্চ প্রাইভেট প্রোগ্রাম, যেখানে আমি প্রতিটা অধ্যায়ের একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করব এবং প্রতিটা অধ্যায়ের প্রতিটা অঙ্কের সমাধান ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু আমাদের এই কোর্সটার উপরে মানে ইন্টারমিডিয়েট আমরা যে ম্যাথটা পড়বো সেই ম্যাথটার উপরে আমাদের বোর্ড পরীক্ষা হবে একটা, প্লাস হচ্ছে আমাদের এটার উপরে ভার্সিটি ভর্তি পরীক্ষা হবে। তাহলে এই দুইটা বিষয়কেই আমরা একসাথে নিয়ে আলোচনা করব এবং একসাথে নিয়ে আমরা যে পথ চলাটা চলবো ইন্টারমিডিয়েট ম্যাথের উপরে, সেই চলাটা আমরা দুইটা বিষয়কে নিয়ে সাথে নিয়ে চলবো। আমরা দুইটা বিষয়ের উপরে লক্ষ্য রাখবো যাতে আমাদের বোর্ড পরীক্ষায় আমরা কেমনে ভালো করতে পারি এবং প্লাস আমাদের বোর্ড পরীক্ষার পরে যে আমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষার মাঝখানে যে এই অল্প সময়ে আমরা কিভাবে ভালো করতে পারি সেই বিষয়টাও আমরা এই প্রথম থেকেই শুরু করব। প্রথম থেকে আমরা এই বিষয়টার উপরে লক্ষ্য রাখবো। আর আরেকটা কথা হচ্ছে যে আমার ব্যাচে যে আমাদের একদম নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট নিচ্ছি, কারণ স্টুডেন্ট সংখ্যা একদম 30 থেকে 40 জন। আমাদের যে অফলাইন প্রাইভেট ব্যাচের যে ঠিকানাটা সেটা হচ্ছে কবির একাডেমিক অ্যাভিনিউ এসএসসি উচ্চতর গণিত প্রাইভেট প্রোগ্রাম, যে আমাদের 51 গুলকিবাড়ি রোড, ময়মনসিংহ সদর। ঠিক আছে, এরপরে আর একটু ক্লিয়ার করি যে ময়মনসিংহ আমাদের গুলকিবাড়ি রোডে যে আলম এক্সেলেন্সিয়া হোমসের বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ের পাশের যে একটা গলি আছে সেই গলির 2-3 গজ সামনে বিল্ডিংটাতে আমি পড়ি। আরও যদি তুমি বিস্তারিত জানতে চাও এবং আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই আমার যে ফেসবুক পেজ আছে কবির একাডেমিক অ্যাভিনিউ, সেই পেজে তোমরা যোগাযোগ করতে পারো এবং সেখানে বিস্তারিত বলা আছে বেস্ট টাইমগুলো কী কী এবং আমাদের অফলাইন ঠিকানা আছে, যোগাযোগের বিস্তারিত বর্ণনা ওইখানে বলা আছে, সেখান থেকে কি বিস্তারিত জানতে পারবে। তাহলে আর আমার ফেসবুক পেজের ঠিকানা না যে লিঙ্কটা, সেই লিঙ্কটা অবশ্যই আমার ইউটিউবের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আর ফেসবুকে তো অ্যাভেলেবেলই আছে, চিন্তা করার দরকার নেই। তাহলে আসো আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা চলে যাই। আজকের মূল আলোচনা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, যেটা হচ্ছে আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়। আমরা এসএসসি যখন জার্নিটা শুরু করি, জার্নি শুরু করার কোনো স্যার অথবা ভাইয়ের কাছে পড়তে যাই, তখনই আমাদের ফার্স্টের অধ্যায়ের যে অধ্যায়টার সাথে পরিচিত হইতে হয়, সেই অধ্যায়টাই হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। একদম সহজ একটা অধ্যায়, কোনো ঝামেলা নেই, একদম ইজি। মানে আমার দেখা মতে ম্যাথে সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্সের নির্ণায়ক। এখানে আমাদের দুইটা অনুশীলনী আছে, একটা হচ্ছে ম্যাট্রিক্সের উপরে আর একটা হচ্ছে নির্ণায়কের উপরে। নির্ণায়কে একটু জটিলতা, কিছু অঙ্ক আছে কিন্তু এতটা জটিল না, আর ম্যাট্রিক্সটা একদম ইজি। ঠিক আছে, এবং ম্যাট্রিক্স নির্ণায়কে পড়তে হলে আমরা যেহেতু আজকে এই লেকচারে আমরা পাঁচটা দিকে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো, যেহেতু আমাদের ফার্স্ট অনুশীলনীটা হচ্ছে ম্যাট্রিক্স। এরপর হচ্ছে আমরা নির্ণায়ক নিয়ে আলোচনা করব। তাহলে আপাতত নির্ণায়কটা ক্লোজ, আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তাহলে ম্যাট্রিক্সের আলোচনা যাওয়ার পূর্বে তোমাদের সাথে আমি একটা গল্প শেয়ার করতে চাই। এই গল্পের মাধ্যমে আমরা ম্যাট্রিক্সে ঢুকবো। গল্পটা হচ্ছে যে 3 বন্ধু এক স্যারের কাছে পড়তে যাচ্ছে। কারণ স্যার বললো আর কি যে তোরা সপ্তাহে কতদিন পড়স, এক সপ্তাহে কয় ঘন্টা পড়স, কয় ঘন্টা পড়স, সেই হিসাবটা আমাকে একটু লিখে এনে দিবি। তাহলে বুঝতে পারবো তোরা প্রতি সপ্তাহে কয় ঘন্টা পড়তেছিস। তাহলে এই কথা শুনে স্যারের কথা, সেই হিসাবে তারা কি করলো, তারা লিস্ট করা শুরু করলো। তাহলে এখানে এক বন্ধুর নাম হচ্ছে তোমার এ বন্ধু। মনে করো যে এক বন্ধু সে করলো কি, লিস্ট করলো যে সে প্রথম সপ্তাহে পড়লো হচ্ছিল মনে করো যে 9 ঘন্টা। ঠিক আছে, আরেকজন বন্ধু আছে, সেটা হচ্ছে বি বন্ধু, তার নাম হচ্ছে বি। আমি এবি লিখতেছি, আরেকটা কারণ আছে, এবি দিয়ে লেখো বেটার। তাহলে সে প্রথম সপ্তাহে সে পড়লো হচ্ছিল ধরো 8 ঘন্টা। এরপরে ডি বন্ধু, সে প্রথম সপ্তাহে পড়তেছে ধরো 7 ঘন্টা। পরবর্তীতে দ্বিতীয় সপ্তাহে আসো, দ্বিতীয় সপ্তাহে এ বন্ধু কি করলো, পড়লো কয় ঘন্টা, 8 ঘন্টা। এবং বি বন্ধু একটু পড়াশোনা কম করতেছে, সে পড়ছে 6 ঘন্টা। এরপরে ডি বন্ধু সে করলো কি, পড়তেছে ধরো 7 ঘন্টা, মানে 9, একটু বেশি পড়ছে, 9 ঘন্টা। এরপর আসো তৃতীয় সপ্তাহে যাই। তৃতীয় সপ্তাহে এ যে আছে সে একটু ভালোই পড়াশোনা করতেছিল, কিন্তু হঠাৎ করে কি করলো, ড্যাম হয়ে গেল। তাহলে সে পড়লো 6 ঘন্টা। কত সপ্তাহে লিখতেছি, তৃতীয় সপ্তাহে লেখো যে তৃতীয় সপ্তাহ। তাহলে তৃতীয় সপ্তাহে সে কতটুকু পড়লো, মনে করো 7 ঘন্টা। ওকে ডি, তাহলে তৃতীয় সপ্তাহে সে কতটুকু পড়তেছে, মনে করো যে 8 ঘন্টা। চতুর্থ সপ্তাহে 9 ঘন্টা পড়লো। এরপরে বি চতুর্থ সপ্তাহে কতটুকু পড়লো, সেও 9 ঘন্টা। এই হলো তাদের এক সপ্তাহের যে মানে এক মাসে প্রতি সপ্তাহে কে কত ঘন্টা পড়াশোনা করতেছে তার একটা লিস্ট কি করলো, তারা তৈরি করার পর এটা নিয়ে তারা কি করলো, স্যারের সামনে উপস্থাপন করলো। স্যারের সামনে উপস্থাপন করলো। স্যার তো ব্র্যাগে মুগে একদম হেভি একটা জারি দিল
যে বললো এটা কোনো লিস্ট হলে এখানে দেখে কে কোনদিন দেখতে দেখতে তো আমার দিন শেষ। ওইটা এইভাবে না, এভাবে করবি। কিভাবে? এইভাবে যদি আমরা চার্ট আকারে করস তাহলে সুবিধা হবে। শুনলো স্যার তাহলে কিভাবে চার্ট আকারে করবো, যে এইভাবে লিখ। এরপরে হচ্ছে হলো দ্বিতীয় সপ্তাহ, এরপরে ধরো তৃতীয় সপ্তাহ, এরপরে হচ্ছে চতুর্থ সপ্তাহ। তাহলে প্রথম সপ্তাহে এর সিরিয়ালে প্রথম সপ্তাহে পড়ছে কতটুকু? 9 ঘন্টা। এরপরে দ্বিতীয় সপ্তাহে পড়ছে কত? 8 ঘন্টা। তৃতীয় সপ্তাহে পড়ছে কত? 6 ঘন্টা। এরপরে আমাদের চতুর্থ সপ্তাহে সে পড়লো 9 ঘন্টা। এটা সে কী করলো, স্যারে কী করলো, এভাবে একটু লিস্ট আকারে চার্ট আকারে লিখলো। বি একজন বন্ধু আছে, সে প্রথম সপ্তাহে পড়ছে হচ্ছিল 8 ঘন্টা 9 ঘন্টা। এই হচ্ছে বি এর যে লিস্টটা সেটা। যে ডি বন্ধু আছে, তাহলে ডি বন্ধু পড়াশোনা করলো কত প্রথম সপ্তাহে? 7 ঘন্টা। এই হচ্ছে চার্টটা তৈরি করলো স্যারে। এখন তোমরাই এখান থেকে চিন্তা করো, যখন চার্টটা এইভাবে তৈরি হওয়ার পর তোমরাই একটু চিন্তা করে দেখো, যখন চার্টটা আমরা এইভাবে তৈরি করছি, তাহলে কে কোন সপ্তাহে কতটুকু সময় পড়াশোনা করছে আমরা কিন্তু নর্মালি হিসাবেই দেখতে পারতাম। মানে স্বাভাবিক যে আমাদের চোখ পড়লে বোঝা যাচ্ছে, যে এখানে চোখ পড়লে কিন্তু বোঝা যাচ্ছে না, আমাদের একটু খুঁজে দেখতে হতো। আমাদের কী হতো? খুঁজে একটু বের করতে হতো যে কোন সপ্তাহে কে কত সময় পড়াশোনা করছে। কিন্তু এই চার্টটাতে আমাদের কিন্তু যে সময়টা অপচয় করে এখানে খুঁজতে হইতো, সেই সময়টা এখানে অপচয় করা লাগতেছে না, আমরা দেখলেই বুঝতেছি। যেরকম 7 ডি চতুর্থ সপ্তাহে। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের প্রকাশ করার, মানে একটা ম্যাট্রিক্স যে আসতেছে সেই ম্যাট্রিক্স আসার প্রাথমিক ধাপটা। ওকে, পরে স্যার বললো যে আরও শর্ট করে যদি আমি তোদেরকে লিখে দিই, যেরকম বিষয়টা যদি এরকম হয়, মনে করো যে শুধু সংখ্যাগুলো নিয়ে, যে 9 8 এরপরে 6 এরপরে 9 এরপরে কত 8 এরপরে 6 এরপরে কত 7 এরপরে কত 9, ঠিক আছে? এরপরে হচ্ছিল 7 এরপরে হচ্ছে 9 এরপরে হচ্ছিল 8 এরপরে কত 7। তাহলে এই জায়গায় দেখো শুধু সংখ্যাগুলা নিয়ে, মানে মূল কথা হচ্ছে এখানে যে তত্ত্বগুলা ছিল, যে ডাটাগুলা ছিল, সে তত্ত্ব এবং ডাটাগুলা নিয়ে কী করা হচ্ছে, এখানে উপস্থাপন করা হয়েছে। কিভাবে উপস্থাপন করা হয়েছে? এখানে কিছু কলাম আকারে উপস্থাপন করছে আর কিছু সারি আকারে উপস্থাপন করা হয়েছে। এই যে ধারণাটা, স্যার যে ধারণাটা নিয়ে এই কাজটা করছেন, উনি ধারণাটাও নিচ্ছেন হচ্ছে ম্যাট্রিক্স থেকে। কারণ ম্যাট্রিক্স প্রকাশ করতে গেলে আমাদের এরকম কিছু আকার প্রয়োজন পড়ে। তাহলে কি এটাই ম্যাট্রিক্সের আকার? না, এক্স্যাক্টলি এটা ম্যাট্রিক্সের আকার না। এটাকে যদি ম্যাট্রিক্সে প্রকাশ করতে চাও তাহলে আরেকটু বেশ কাজ করতে হবে। সে কাজটা কি? সেই কাজটা হচ্ছে দুই পাশে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে কি করতে হবে? আবদ্ধ করতে হবে এই তত্ত্বগুলোকে। কি করতে হবে? দুই পাশে দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে কি করতে হবে? আবদ্ধ করতে হবে তত্ত্বগুলোকে। এখন কি কথা হচ্ছে, মানে এখানে কথা থাকে যে আবদ্ধ কি এভাবে করলেই হবে না অন্য কিছু দ্বারা করা যাবে? হ্যাঁ, অবশ্যই অন্য কিছু দ্বারা করা যাবে। তুমি প্রয়োজনে এটাকে সংখ্যাগুলো লিখো, যে আমরা সংখ্যাগুলো এখানে লিখতেছি, যে মনে করো 9 8 এরপরে হচ্ছিল 6 এরপরে কত 9। এটাকে তুমি প্রয়োজনে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করতেছি, থার্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করলাম। আর এখানে আমরা আরেকটা পদ্ধতি ইউজ করব, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, মানে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম। আরও কোনো উপায়ে কাজ করা যায়? হ্যাঁ, প্রকাশ করা যায়। কিভাবে? তুমি এই সংখ্যাগুলো লেখো, আবার লিখো যে 9 8 6 9 এরপরে 8 এরপরে কি 7। এটাকে উভয় পাশে দুইটা উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করলে, উভয়ের দিকে দুইটা উলম্ব রেখা দ্বারা যদি তুমি আবদ্ধ করো তাহলে কি হয়? প্রকাশ হয় ম্যাট্রিক্স। তাহলে এই পর্যন্ত আমরা যতটুকু শিখলাম বা যতটুকু দেখলাম, তাহলে এটাই হচ্ছে ম্যাট্রিক্সের প্রকাশের কি পদ্ধতি। তাহলে এখন আমরা এখান থেকে সিদ্ধান্ত নিব যে সংজ্ঞায় আমরা যা লিখব, তাহলে সংজ্ঞায় লিখতে হলে লেখো, সংজ্ঞাটা লিখো এখন। তাহলে কি লিখব? সংজ্ঞা লিখব। আমরা আগে সংজ্ঞা পড়ি নাই, আমরা আগে সিস্টেম দেখছি, এখন আমরা সিস্টেম থেকে সংজ্ঞা লিখব। বুঝতে পারছি? তাহলে আমরা বলতেছি এই তিনোটা সিস্টেম হচ্ছে কি? তিনোটা সিস্টেম হচ্ছে ম্যাট্রিক প্রকাশ করার পদ্ধতি। তাহলে এই জায়গায় যে ম্যাট্রিক্সটা প্রকাশ হয়েছে, প্রকাশ হওয়ার জন্য কি কি প্রয়োজন হয়েছে তুমি সুষ্ঠুভাবে লক্ষ্য করে দেখতে পারতেছো যে প্রত্যেকটাতেই কি আছে? কিছু কলাম আছে। মনে করো এটা কি একটা কলাম, এটাও কি একটা কলাম, এটাও একটা কলাম, এটাও কি একটা কলাম। তার মানে আমাদের যে তথ্যগুলো ছিল বা ডাটাগুলো ছিল বা
যে সংখ্যাগুলো ছিল সবগুলোকে কি করছি আমরা একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট আকারে কিছু কলামে কি করছি সজ্জিত করছি। এরপরে এখানে আরও কিছু একটু জিনিস আছে, যেরকম দেখো যে এখানে এই বরাবর কি আছে, এই উক্তিগুলোকে একটা সারি বরাবর কি আছে সজ্জিত অবস্থায় আছে না, একটি সারি বরাবর কি আছে সুসজ্জিত অবস্থায় আছে। তাহলে এখানে এমন কিছু সংখ্যা বা তথ্য আমরা নিচ্ছি যে সংখ্যাগুলোকে কি করছি কিছু কলাম এবং কিছু সারিতে কি করছি বিন্যস্ত করছি বা সুবিন্যস্ত করছি। সুবিন্যস্ত করে লেখার পর আমরা কি করলাম উভয় পাশে প্রথম বন্ধনী অথবা কি তৃতীয় বন্ধনী অথবা কি উলম্ব চারটা রেখা দ্বারা কি করছি আবদ্ধ করছি। আবদ্ধ করার পরে যে জিনিসটা বা প্রকাশ পাইছে, ঠিক আছে, ওই প্রকাশিত জিনিসটাকে বা আকৃতি বা চেহারাটাকে, যে সুন্দর একটা চেহারা আসছে, এই সুন্দর চেহারাটাকে আমরা কি বলতেছি ম্যাট্রিক্স বলতেছি। এক্স্যাক্টলি ম্যাট্রিক্সের সংজ্ঞাটাই তাই, ঠিক আছে। তাহলে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞাটা একটু লিখি। এখানে আমরা প্রথম দিকে আমি বলে রাখি, এখানে যে তত্ত্বগুলো সংখ্যাগুলো আছে এগুলোকে বলা হয় উপাদান। আমরা সচরাচর ইউজ করবো হচ্ছে না ভুক্তি নামে, ওইগুলোকে ভুক্তি নামে ডাকা হবে। এটা চারটা নামে ডাকা হয়। একটা হচ্ছে হলো উপাদান, 2 নম্বর হচ্ছে হলো উপাদানের ইংলিশ যেটা এলিমেন্ট, এরপর হচ্ছে ভুক্তি, তার ইংলিশে ডাকা হয় হলো এন্ট্রি। এই চারটা নামে এই সংখ্যাগুলোকে ডাকা হয়। আমরা সচরাচর ভুক্তি নামে ডাকবো, প্রচলিত নিয়মে ভুক্তি ডাকা হয়, উপাদানও বলা হয়। তাহলে আমরা কি লিখব, যে আমরা লিখব কতগুলো ভুক্তিকে সারি ও কলামে বিন্যস্ত করে। পরে কি করতে হবে, সারি ও কলামে বিন্যস্ত করলাম, পরে কি প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী চারটা উলম্ব রেখা, ঠিক আছে। তাহলে লেখো প্রথম বন্ধনী অথবা দাও, কারণ হচ্ছে হলো আমাদের যে কোনো একটা দ্বারা প্রকাশ করা যাবে, অথবা কি তৃতীয় বন্ধনী অথবা চারটি উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করলে যে সুবিন্যস্ত আকার পাওয়া যায়, ঠিক আছে, তাকে ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা কি বলতেছি, আবার সংজ্ঞাটা একটু ভালো করে আমি আবার রিপিট করতেছি, যে কতগুলো ভুক্তিকে সারি এবং কলামে বিন্যস্ত করে, কতগুলো ভুক্তিকে সারি এবং কলামে, আমি এটাতে একটু আঁকিঝুঁকিটা করতেছি, আমরা কতগুলো কি নিচ্ছি ভুক্তি নিচ্ছি, ভুক্তিগুলোকে কিছু সারি, কিছু সংখ্যক সারি ও কি কলামে, তার মানে এগুলোকে বলা হচ্ছে কলাম, এক একটা কি কলাম, আর কিছু সংখ্যক সারি হচ্ছে আমাদের এই পাশগুলো, এইগুলো হচ্ছে আমাদের কি এক একটা সারি। কিছু সংখ্যক সারি এবং কলামে বিন্যস্ত করে প্রথম বন্ধনী অথবা কি তৃতীয় বন্ধনী অথবা কি চারটি উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করলে যে সুন্দর সুবিন্যস্ত আকার পাওয়া যায় তাকে কি বলতেছে আমরা ম্যাট্রিক্স বলতেছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা কোনটা দ্বারা প্রকাশ করবো, আমরা এখান থেকে যে কোনো তিনটা থেকে একটা থেকে প্রকাশ করতে পারবো, কিন্তু আমাদের প্রচলিত যে বইগুলো আছে সেই প্রচলিত বইগুলোতে আমাদের এই প্রথম বন্ধনী এবং তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়, দুটা উলম্ব রেখা দ্বারা আবদ্ধ সচরাচর করা হয় না, কিন্তু এভাবে করা যায়, আমাদের নিয়মে আছে, এভাবে আমরা করতে পারি। তাহলে এখান থেকে আমাদের একদম প্রচলনটা সবাই যেটা ইউজ করে সেটা হচ্ছে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে। তাহলে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলে আমাদের এগুলো কি আর প্রয়োজন নেই। তাহলে আমরা এখন থেকে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে কি করব, ম্যাট্রিক্সকে প্রকাশ করব। ওকে, এখন একটা বিষয় চিন্তা করো, যে আমাদের সংজ্ঞাটা বলা হয়েছে যে কতগুলো ভুক্তিকে সারি অথবা কলামে বিন্যস্ত করে প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী অথবা চারটি উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করলে যে বিষমস্ত আকার পাওয়া যায় তাকে আমরা ম্যাট্রিক্স বলতেছি। ওকে, কিন্তু কথাটা তো যে এরকম হইতো যে সংজ্ঞাটা এইভাবে লেখা আছে, যে আমরা প্রায় অনেক সময় অনেক জায়গায় দেখি, আমি নিজেও দেখছি যে অনেক জায়গায় সংজ্ঞাটা লেখা দেখবা যে কতগুলো ভুক্তিকে সারি ও কলামে বিন্যস্ত করে প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী অথবা চারটি উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করলে যে সুবিন্যস্ত আয়তাকার পাওয়া যায়, আয়ত আকার পাওয়া যায়। মানে সুবিন্যস্ত কথাটা এই জায়গায় না হইয়া যদি আমি এখানে লিখি, মনে করি যে সুবিন্যস্ত কথাটা আমরা এখানে লেখো যে সুবিন্যস্ত আয়তাকার, এখানে যদি আমাদের কথাটা আয়তাকার আসে, যে আয়ত আকার, একটু ভালো করে লক্ষ্য করো, এই এতটুকু জিনিস দ্বারা কি বোঝাচ্ছে তোমাকে, তুমি এটা একটু বোঝার চেষ্টা করো, যে তৃতীয় বন্ধনীর দ্বারা চারটি উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করলে যে সুবিন্যস্ত আয়ত আকার পাওয়া যায়, মানে সংজ্ঞাতে আমাকে কি বলে দিচ্ছে আয়ত আকার। একটু জিনিস বোঝার চেষ্টা করো, সংজ্ঞাটা মানে যে কোনো কিছুরই, এটা তুমি ম্যাথমেটিক্যালি সংজ্ঞা বলো আর যে কোনো কিছু সংজ্ঞা বলো, সংজ্ঞায় আমাদেরকে কি শেখায়, সংজ্ঞায় আমাদেরকে শেখায় যে একটা নতুন কিছু যখন আমরা ক্রিয়েট করি
তাহলে নতুন এই যে বস্তুটা বা কোনো একটা টার্ম যখন বা কোনো একটা ফর্মুলা ক্রিয়েট করতে যাব কীরকম হবে সেটা কিন্তু সম্পূর্ণটা প্রকাশ পায় যে একটা ম্যাথমেটিক্যালি সংজ্ঞায়। তাহলে সংজ্ঞায় আমরা যা প্রকাশ করবে আমরা কিন্তু এর বাহিরে যাইতে পারবো না। মানে মূল কথা হচ্ছে যে ম্যাথের সব কিছুর উৎস থাকে একটা সংজ্ঞাতে। তাহলে আমরা যেহেতু সব কিছু সংজ্ঞাতে খুঁজে পাই, এখানে কথাটা যদি আমাকে আয়তাকার লেখা থাকে তাহলে ম্যাট্রিক্সটা কি হবে? আয়তাকার হবে। সহজ কথা, যদি আয়তাকার কথাটা লেখা থাকে তাহলে ম্যাট্রিক্সটা কি হবে? আয়তাকার হবে। অন্য কোনো শেপটের হলে হবে না। বুঝতে পারছি? তাহলে আয়তাকার ম্যাট্রিক্সগুলো কীরকম হয় এটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে দেখো এই যেখানে ম্যাট্রিক্সটা আছে এটা কিন্তু একটা আয়তাকার ম্যাট্রিক্স। এখানে একটা আয়তাকার ম্যাট্রিক্স কেন? কারণ এই ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সে কি আছে, এটা একটা কলাম আছে, এ একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম আছে। আমরা কলমের নামকরণ প্লাস অর্ডার সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করতেছি। আপাতত মনে করে এটা একটা কলম আর এই একটা সারি। তাহলে এখানে দেখো সারি সংখ্যা হচ্ছে 1 2 3 4, কলম সংখ্যা হচ্ছে কয়টা? 4টা। তাহলে শেপটা কীরকম হয়ে গেছে? একটা আয়তাকার শেপ হচ্ছে। তাহলে আরও আয়তাকার শেপ হইতে পারে, যেরকম দেখো যে আয়তাকার শেপ কীরকম হতে পারে, যে এরকম লম্বালম্বী আয়তাকার শেপ হইতে পারে, অথবা এরকমভাবেও আয়তাকার কি হইতে পারে? শেপ হইতে পারে। তারপরে আয়তাকার শেপের কথা, মানে আয়তের কথাটা শুনলেই আমাদের মাথায় একটা বিষয় কাজ করে। সে বিষয়টা হচ্ছে কি, যে আয়তের দৈর্ঘ্য প্রস্থ থেকে বড় হবে, দৈর্ঘ্য প্রস্থ থেকে বড় হবে। যদি দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায় তাহলে বিষয়টা কীরকম হয়ে যায়? বর্গক্ষেত্র হয়ে যায়। তাহলে বিষয়টা এরকম। তার মানে ম্যাট্রিক্সের আকারটা এরকম হইতে হবে যার কলাম সংখ্যা সারি সংখ্যা কি হইতে পারবে না? সমান হইতে পারবে না। মনে করো 1 2 3, এটা একটা ম্যাট্রিক্স। মনে করো এটা একটা ম্যাট্রিক্স, মনে করো না এটা একটা ম্যাট্রিক্স, এক্স্যাক্টলি একটা ম্যাট্রিক্স। আমরা ভবিষ্যতে দেখবো যে এটা কি ম্যাট্রিক্স বলে। এটা একটা ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সটা দেখতে কি আয়তাকার হচ্ছে। আবার যদি আমি ম্যাট্রিক্সটা এরকম লিখি, মনে করো যে এরকম একটা ম্যাট্রিক্স লিখি যে 1 2 3 হ্যাঁ 4 5 6, তাহলে এই যে একটা ম্যাট্রিক্স আমি লিখলাম, এই ম্যাট্রিক্সটাও আয়তাকার। কিন্তু যদি সারি কলাম সংখ্যা সমান হয়, মনে করো যে 4 3 5 কত 6, এরকম একটা ম্যাট্রিক্স, তাহলে এই যে ম্যাট্রিক্সটা দেখো দেখতে কীরকম হচ্ছে? বর্গাকার। ম্যাট্রিক্সটা দেখতে বর্গাকার ম্যাট্রিক্স। এখন তাহলে আমাদের সংজ্ঞা অনুসারে কিন্তু এই আকারে ম্যাট্রিক্স হওয়ার কথা না। আমাদের সংজ্ঞায় বলছে যে কতগুলো সারি কতগুলো কলামকে প্রথম বন্ধনী কোনো একটা বন্ধনী দ্বারা আবদ্ধ করে হ্যাঁ যে আয়তাকার যে সুবিন্যস্ত আয়তাকার কি আয়ত আকার পাওয়া যায়। তাহলে আমি যদি আয়তটা বলি তাহলে ম্যাট্রিক্সের আকারটা কি হইতে হবে? আয়তাকার হইতে হবে। সেটা বর্গাকৃতি হলে হবে না। তাহলে বর্গাকৃতির যে ম্যাট্রিক্সগুলো আসবে সেগুলো কি হবে না? ম্যাট্রিক্স বলা যাবে না। সংজ্ঞায় কিন্তু এটা বলে। কিন্তু সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে সেই জায়গায় যে আমরা ম্যাট্রিক্সের যে প্রকারভেদগুলো দেখব, সেই ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে যে 70% প্রকারভেদ আছে যেগুলো কি বর্গ ম্যাট্রিক্স থেকেই জন্ম নেয়। মানে মূল কথা হচ্ছে যে ম্যাট্রিক্সের যে সংজ্ঞাগুলো আসবে, বর্গ ম্যাট্রিক্সের নিজেও একটা ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের এটারও সংজ্ঞা আছে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান থাকবে তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, আমরা দেখব সংজ্ঞাগুলো। তাহলে এটা আমাদের ম্যাট্রিক্স। তাহলে সংজ্ঞা অনুসারে এইভাবে সংজ্ঞাটা লিখলে সংজ্ঞা অনুসারে সেটা ম্যাট্রিক্স হওয়ার কথা না, কিন্তু সেটা কিন্তু অরিজিনাল ম্যাট্রিক্স। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের নির্ণায়ক যে অনুসরণীটা আছে, আমরা তো ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতেছি, নির্ণায়কের যে অনুসরণীটা আছে, নির্ণায়কের অনুসরণীটা সম্পূর্ণটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্সের উপরে ডিপেন্ড করে। মানে বর্গ ম্যাট্রিক্স ছাড়া তুমি নির্ণায়কের কাজ করতেই পারবে না। তাহলে সব দিক বিবেচনা করে বোঝা যায় যে তোমরাও বুঝতে পারতেছ যে না, তাহলে বর্গাকার শেপটির কি আসবে? ম্যাট্রিক্স আছে, তাহলে আসবে। তাহলে এখানে এই কারণে তোমরা কি করবা? আয়ত কথাটা লিখবা না। আয়ত কথাটা লেখার দরকার নেই। তাহলে কি করা হয়? সংজ্ঞাটাকে একটা সীমাবদ্ধের ভিতরে নিয়ে আসা পড়া হয়, যেখানে বর্গ ম্যাট্রিক্সকে বাদ দেওয়া হয়। তাহলে আমরা আয়তকার কথাটাই লিখবো না, আমরা খালি শুধু লিখবো যে আবদ্ধ করলে যে সুবিন্যস্ত আকার পাওয়া যায়, তাকে কি বলা হয়? ম্যাট্রিক্স বলে। সেটা বর্গাকার ম্যাট্রিক্স হোক আর সেটা আয়তাকার ম্যাট্রিক্স হোক, মানে যে কোনো শেপটি আসুক, সেটা কি হবে? একটা ম্যাট্রিক্স হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা মানে সহি শুদ্ধ সংজ্ঞা, সহজ কথা যেটা। ঠিক আছে, সহি শুদ্ধ সংজ্ঞা। তাহলে এই হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্স হইতে হলে আমাকে কী কী লাগবে, এবং একটা ম্যাট্রিক্স প্রকাশ করতে হলে আমাকে কী কী লাগবে, এরপরে ম্যাট্রিক্সের আকার কীরকম হলে আমরা কীভাবে বলবো সেটা আমরা পরবর্তীতে দেখতেছি, যে ম্যাট্রিক্সের আকার বা ক্রম বা অর্ডার কীভাবে প্রকাশ করতে হয়। ঠিক আছে, তাহলে আসো আমরা পরবর্তী আলোচনায় যাই যে ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম কীভাবে প্রকাশ করতে হয়। তাহলে এখন দেখো আমরা লিখবো হচ্ছিল ম্যাট্রিক্সের কি ক্রম, বাংলাতে বলা হয় ক্রম, আমরা এখন লিখবো ম্যাট্রিক্সের ক্রম, ইংলিশে বলা হয় অর্ডার। তাহলে ম্যাট্রিক্সের ক্রম এবং অর্ডারটা কি আমরা এটুকু দেখে নিই। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের ক্রম এবং অর্ডার হচ্ছে যে আমরা এখানে দেখো যে ম্যাট্রিক্সটা আমরা নিয়েছি, সেই ম্যাট্রিক্সটাতে সারিগুলো কীভাবে নামকরণ করা হয়। যে প্রথমে একদম উপরে এই অনুভূমিক বরাবর যে অংশটা থাকে এটা হচ্ছে আমাদের একটা সারি, এটাকে আমরা বলবো প্রথম সারি। ঠিক আছে, এটাকে আমরা বলবো কি
প্রথম সারি। ক্লিয়ার? এরপরে পরবর্তী যে সারিটা আসবে এটা হচ্ছে আরেকটা সারি, এটাকে আমরা বলবো দ্বিতীয় সারি। কি বলবো? দ্বিতীয় সারি। ঠিক আছে? এর পরবর্তীতে যদি এভাবে আসে আরেকটা আসে নিচে, তার নিচে, এটাকে বলবো আমরা তৃতীয় সারি। এটাকে কি বলবো? তৃতীয় সারি। ঠিক আছে? তাহলে আমরা সারির সংখ্যা পাইলাম কটা? এখানে 3টা। তাহলে এখানে যদি আরও নিচে কিছু থাকতো তাহলে থাকতো চতুর্থ সারি, পঞ্চম সারি, ষষ্ঠ, এভাবে যত নিচের দিকে থাকবে তত নাম হবে, এবং এগুলোকে বলা হবে ক্রম অনুসারী। মানে সারিটার কোন ক্রমে আছে, প্রথমে যেটা থাকবে একদম উপর থেকে প্রথমে ক্রম যেটা আছে এটা হচ্ছে প্রথম সারি, পরে আসবে দ্বিতীয় সারি, পরে আসবে তৃতীয় সারি। ক্লিয়ার? এরপর আসো কলাম সংখ্যাটা আমরা কিভাবে নামকরণটা করব। কলাম সংখ্যাগুলো হচ্ছিল যে এই পাশ থেকে, মানে একদম কি বলে এটাকে, বাম পাশ থেকে ডান পাশে যাব। কলামের নামকরণ সময় কলামগুলোকে আমরা সিলেক্ট করব। মনে করো এই হচ্ছে একটা কলাম, ঠিক আছে, এই হলো আমাদের আরেকটা কলাম, এই হলো আমাদের আরেকটা কলাম, এই হলো আমাদের আরেকটা কলাম। ঠিক আছে না? এ হলো এক একটা কলাম। তাহলে কলামটা আমরা কোন পাশ থেকে? বাম পাশ থেকে ডান পাশের দিকে যাব, বাম পাশ থেকে ডান পাশে নামকরণ করে যাব। তাহলে সর্ববামে যেটা থাকবে, মানে একদম বামে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম কলাম। এটাকে আমরা কি নাম দিব? প্রথম কলাম হিসেবে ডাকবো। ঠিক আছে? প্রথম কলাম। ক্লিয়ার? এর পরবর্তী যেটা আসবে সেটা হচ্ছে দ্বিতীয় কলাম, মানে সিরিয়াল অনুযায়ী যাবে দ্বিতীয় কলাম, এরপরে হচ্ছে তৃতীয় কলাম, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে চতুর্থ কলাম। তাহলে এভাবে যদি ওই পাশে আরও কিছু থাকতো তাহলে এটাকে আমরা পঞ্চম কলাম, এভাবে আমরা লিখতে থাকতাম। ঠিক আছে? তাহলে সারি এবং কলামগুলোর নামকরণ ক্লিয়ার। তাহলে সারিগুলোর নামকরণ কীভাবে করব? এই যে অনুভূমিক বরাবর যেগুলো স্বাভাবিক সেন্সে, মানে স্বাভাবিক সেন্সগুলোতে একটু চিন্তা করো যে অনুভূমিক বরাবর যে লাইনটা থাকে সেটাকে আমরা বলি প্রথম সারি। ঠিক আছে? প্রথম দিকে যে সারিটা থাকে সেটা কিন্তু আমরা প্রথম সারি বলি। ঠিক এখানে অনুভূমিক বরাবর প্রথম দিকে যে সারিটা আছে সেটাকে আমরা প্রথম সারি বলবো, পরবর্তীতে দ্বিতীয়, পরবর্তী তৃতীয়, চতুর্থ, এভাবে আস্তে আস্তে নিচের দিকে যাব। ঠিক বাম পাশের শুরু থেকে প্রথমে যে কলামটা থাকবে, মানে উপর থেকে নিচের দিকে যে সংখ্যাগুলো সুবিন্যস্ত থাকে, আকার থাকে, সেগুলোকে বলা হয় কলাম। তাহলে ঠিক এখান থেকে নিচের দিকে যেটা আসবে সেটা হচ্ছে প্রথম কলাম, এরপর হচ্ছে দ্বিতীয় কলাম, এরপর হচ্ছে তৃতীয় কলাম, এরপর চতুর্থ কলাম। তাহলে এখানে একটা জিনিস চিন্তা করো যে এখানে এই ম্যাট্রিক্সটার কি প্রকাশ করতে যাচ্ছি আমরা, যে অর্ডার বা ক্রম। তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সারির সংখ্যা নিয়ে আলোচনা করলাম। তাহলে এখন যদি আমরা ম্যাট্রিক্সটা ক্রম বা অর্ডার যদি প্রকাশ করতে যাই তাহলে এটার জন্য আমার যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এখানে কয়টা সারি আছে, কয়টা কলাম আছে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে সারির সংখ্যা কয়টা? সারির সংখ্যা হচ্ছে 1, 2, 3টা। তাহলে আমাদের এখানে সারি আছে কয়টা? 3টা। তাহলে লিখো যে আমাকে এখানে 3টা সারি আছে। সারির সংখ্যা হচ্ছে কয়টা? একটু ভাষাগত লিখো, 3টি। ক্লিয়ার? এরপরে এখানে কলাম সংখ্যা কয়টা আছে? 4টি হচ্ছে আমাদের কলাম। তাহলে আমাদের ম্যাট্রিক্সের অর্ডার ক্রম প্রকাশ করতে প্রথমে হচ্ছে সারি সংখ্যা লাগবে, পরে হচ্ছে কলাম সংখ্যা লাগবে। এরপরে এটাকে আমরা কীভাবে লিখবো? এটাকে আমরা লিখবো যে এটা 3টা একটু ইংলিশে লেখো, বাংলায় লিখছি কেন? 3 আর এটা কত? 4। 3টা সারি, 4টা কলাম। ওকে, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 3 × 4। ঠিক আছে না? 3 × 4 আমরা এভাবে লিখবো। এখন কথা হচ্ছে যে আমি কি এভাবে এটাকে এভাবে লিখতে পারবো না? না। আচ্ছা পরে কথা বলি যে 3:4 এটা আমরা কি এভাবে লিখতে পারি? 3 × কি লিখতেছি? 4। 3 cos × 4, যেটাই বলো। তাহলে এখান থেকে ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে হলো 12। ঠিক আছে না? কিন্তু আমি কীভাবে বলছি হচ্ছে 3 × 4, সম্পূর্ণ ভুল বলছি। আমি যেটা বলছি 3 × 4 এটা কি বলছি? সম্পূর্ণ ভুল বলছি। আমরা লেখাটা ঠিক আছে কিন্তু বলাটা কি নাই, ঠিক নাই। তাহলে কীভাবে বলবো? কোয়েশ্চেন জাগে নাই? তোমার মনে অবশ্যই কোয়েশ্চেন আছে। তাহলে লিখবো এভাবে, বলবো কিভাবে? হ্যাঁ, আমরা কিভাবে লিখতে হয় সেটা আমরা বলবো, কিভাবে পড়তে হয় সেটাও আমরা বলবো। তাহলে আসো, তাহলে এখানে একটু লক্ষ্য করো যে আমি 3টা সংখ্যা লিখছি। একটা সংখ্যা হচ্ছে যে 3, এটা কোথায় লিখছি? আমি প্রথমে লিখছি। এরপরে হচ্ছে 4। ঠিক আছে? এই যে 4টা লিখছি, 4টা কোথায় লিখছি? মানে গুণনের পরেও লিখছি। এরপরে এখানে গুণ করে আমি একটা সংখ্যা পাইছি, সেটা হচ্ছে কত? 12। তাহলে এখানে যে 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যা 3টা মিনিং প্রকাশ করতেছে। যেরকম 3 দ্বারা কি প্রকাশ করতেছে? যে এখানে 3টা সারি আছে। 4 দ্বারা কি প্রকাশ করতেছে? 4টা কলাম আছে। 12 দ্বারা কি প্রকাশ করতেছে? এখানে ম্যাট্রিক্সটাতে কয়টা উপাদান আছে। ক্লিয়ার? তাহলে আসো আমরা লিখার পদ্ধতিটা লিখি, ক্রম বা অর্ডার কিভাবে লিখবো এটার পদ্ধতিটা এখন একটু আমরা ভাষাগত লিখে নিই। আমরা ক্রম বা অর্ডার লিখার পদ্ধতি, ঠিক আছে? দেখো আমি একটু কালারিংয়ে লিখি যে ক্রম বা অর্ডার লিখার পদ্ধতি। লিখার পদ্ধতি হচ্ছে প্রথমে আমাদের কি লিখতে হবে? লিখার পদ্ধতি সমান হবে প্রথম লিখতে হবে সারি সংখ্যা, প্রথম লিখতে হবে সারির কি সংখ্যা,
প্রথম লিখতে হবে ম্যাট্রিক্সটাতে জয়টা সারি থাকবে সেই সারির সংখ্যাটা এখানে লিখতে হবে, এরপরে ক্রস গুণন দিতে হবে, দেওয়ার পরে লিখতে হবে কলাম সংখ্যা, কলাম। এরপরে এটাকে পড়ার পদ্ধতি কি? পড়ার পদ্ধতি হচ্ছে হলো যে কিভাবে আমরা পড়বো, লিখবো তো এইভাবেই, ঠিক আছে, লিখবো আমরা এভাবে 3 ক্রস গুণন দিয়ে 4 লিখবো। এরপরে পড়ার পদ্ধতি হচ্ছে হলো যদি লিখি প্রথমে আমরা সারিটা যত আছে সেই সংখ্যাটাই বলবো, সারির সংখ্যা বলবো, সারির কি সংখ্যাটাই বলবো, কোনো প্রবলেম নেই, সারির সংখ্যাটা বলবো। এরপরে এই যে ই ক্রসটাকে আর ইনটু পড়া যাবে না বা গুণ পড়া যাবে না বা ক্রস গুণনও পড়া যাবে না, এটাকে পড়তে হবে বাই, মনে করো এই যে বাই পড়তে হবে, ঠিক আছে, যে সারির সংখ্যা বাই হচ্ছে হলো কি কলাম সংখ্যা, সারির সংখ্যা বাই হচ্ছে হলো কলাম সংখ্যা, এইভাবে আমরা এটাকে পড়ব, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কিভাবে পড়ব, যে আমরা পড়ব হচ্ছে সারি সংখ্যা বাই কলম সংখ্যা, লিখবো কিভাবে সারি সংখ্যা ইন্টু কলম সংখ্যা, পড়বো হচ্ছে সারি সংখ্যা বাই কলম সংখ্যা। তাহলে এটাকে আমি কীভাবে পড়বো 3/4, 3/4 সারি সংখ্যা যত তার সেই উচ্চারণ করব 3, আর ক্রসটাকে বাই উচ্চারণ করবো হচ্ছে 4 মানে কলম সংখ্যা, তাহলে 3/4। তার মানে আমাকে এতটুক আমি বুঝতে পারতেছি যে এখান থেকে যদি আমি মনে করো যে এতটুক নাই, মনে করো যে এতটুক নাই, তাহলে এতটুক দ্বারা কি বোঝাচ্ছে, যে এতটুক দ্বারা বোঝাইতেছে 3/4 মানে এই যে ম্যাট্রিক্সটা আছে, ম্যাট্রিক্সটাতে কি আছে 3টা সারি আছে 4টা কলাম আছে, যেখানে সারি সংখ্যাটা প্রথম কলাম সংখ্যাটা পরে লিখতে হয়। এখন কথা হচ্ছে তুমি যদি এইভাবে লিখো যে 4:3 মানে সরি 4/3 এভাবে লিখো, তাহলে কি এটা কি একই, কারণ এটাকে যদি আমরা গুণ করি তাহলেও 12 পাই, এটাকে গুণ করলেও কি পাই 12ই পাই, 12ই পাই না, তাহলে কি এখানে এটার যেভাবে প্রকাশ যে ম্যাট্রিক্সটা প্রকাশ করবে এটা কি ম্যাট্রিক্স একই ম্যাট্রিক্স প্রকাশ করবে? অবশ্যই না। তাহলে মনে থাকে যেন সব সময় প্রথমে যেটা আসবে সেটাকে সারি সংখ্যা বলা হয় এবং গুণের পরে যেটা প্রকাশ হয় সেটাকে কি বলা হয় কলাম সংখ্যা বলা হয়, মনে থাকবে। এখন এগুলাকে কি মানে কার উপরে ডিপেন্ড করবে, এটা কোনো মানে এক্স্যাক্টলি এখানে সারি সংখ্যা কয়টা হবে কলাম সংখ্যা কয়টা হবে সেটা বলা যাচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের আকার কি আছে সেটা দেখে আমাদেরকে একটু বলতে হবে। ওকে, তাহলে এভাবে আমাদের লেখা রাখবে না, এটা হচ্ছে অন্য ম্যাট্রিক্স প্রকাশ করে দেবে, এটা আমাকে অন্য ম্যাট্রিক্স কী হবে প্রকাশ পাবে, তাহলে এটাকে এভাবে লেখা যাবে না, প্রথমে আমাদের সারি সংখ্যায় লিখতে হবে বাধ্যতামূলক, এরপরে ক্রস দেওয়া কী লিখতে হবে কলম সংখ্যায় লিখতে হবে, আর পড়তে হবে সারি সংখ্যা বাই কলম সংখ্যা মানে হচ্ছে 3/4, 2/4, 1/4 যেভাবে পড়ো যেটা যে আকারে ম্যাট্রিক্স থাকে। তাহলে এখানে যদি আমরা এখন একটা কথা থাকে যে আমরা তো 3 ইন্টু গুণ করলে 12 পাওয়া যায়, তাহলে কি আমরা 30 গুণ করে শুধু 12 লিখলে তো হয়ে যায় না, 12 লিখেও আমাদের কি করা যায় না ক্রম বা অর্ডার প্রকাশ করা যাবে না। তাহলে 12 দ্বারা কি প্রকাশ পাচ্ছে, তাহলে এদের গুণফল দ্বারা আমাদের কি প্রকাশ পাবে, এদের গুণফল দ্বারা প্রকাশ পাবে এই ম্যাট্রিক্সটাতে কতটি উপাদান আছে বা কতটি ভুক্তি আছে, ঠিক আছে। তাহলে আমরা এতটুকু লিখতে পারি, এখানে একটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে যে অর্ডারের গুণফল দ্বারা, ঠিক আছে, ক্রমের গুণফল দ্বারা কি বোঝাবে ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা প্রকাশ পায়, ঠিক আছে। এই কাজটুকু আমরা প্রকাশ পাই, ঠিক আছে। তাহলে এটা আমরা করতে পারি, শুধু সেটা যে এখানে যে অর্ডারটা হবে অর্ডারটা দ্বারা গুণ করে দিলে আমাদের মোট ম্যাট্রিক্সের যে এ আকারে ম্যাট্রিক্সটাতে বা এ আকারে প্রকাশ করা যে ম্যাট্রিক্সটাতে কয়টা উপাদান আসবে সেটা আমরা প্রকাশ পাবে। তাহলে আমরা এখান থেকে অর্ডার এবং ক্রম সম্পর্কে আমাদের যথেষ্ট পরিমাণ আইডিয়া হয়ে গেল। যে আরেকটু বাকি রয়েছে যে ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম আমরা কীভাবে লিখব, মানে কোথায় লিখব, এটা কি কোথায় লিখবো, আমরা কি নর্মালি আলাদাভাবে লিখবো, আলাদাভাবে লিখতে পারি, তারপরেও ম্যাট্রিক্সের কোনো একটা অংশতে লেখা যায়। যেরকম ধরো যে এই যে একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের অর্ডারটা কত, অর্ডারটা হচ্ছে হলো 3/4, ম্যাট্রিক্সের অর্ডার দ্বারা কি প্রকাশ পায়, ম্যাট্রিক্সের অর্ডার দ্বারা ম্যাট্রিক্সটা কী কত বাই মানে ম্যাট্রিক্সের আকার প্রকাশ পায়, সহজ কথা যেটা একটা ম্যাট্রিক্সের অর্ডার দ্বারা ম্যাট্রিক্সের আকার কি হয় প্রকাশ পায়। তাহলে ম্যাট্রিক্সের আকারটা আমরা ম্যাট্রিক্সের কোথাও একটা অংশে লিখতে চাই, সেটাকে এখানে লিখবো না এখানে লিখবো না এখানে লিখবো না এখানে লিখবো না, আমরা শুধু এই জায়গায় লিখবো, ঠিক আছে। এই জায়গায় ছোট্ট করে আমরা ম্যাট্রিক্সের কয়টা সারি 3টা সারি, এরপরে বাই কত 4টা কলম এটা লিখে দিলাম। আর এই যে লেখার পদ্ধতিটা এটাকে বলা হয় আর একটা ম্যাট্রিক্সের সাবস্ক্রিপ্ট হিসেবে আমরা কি করবো লিখে দেবো, কীভাবে, যে ম্যাট্রিক্সের এই যে ওই পাশে কর্নারে নিচের দিকে সাবস্ক্রিপ্ট হিসেবে আমরা কি করব লিখবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা এইভাবে প্রকাশ করলে এই চিহ্নটা দেখলেই আমরা বুঝবো, এই লেখাটা দেখলেই বুঝবো যে ম্যাট্রিক্সের কয়টা সারি হবে কয়টা কলাম হবে। প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা দ্বারা সারি প্রকাশ করবে, পরে যে সংখ্যাটা থাকবে সেটা দ্বারা কি প্রকাশ করবে কলাম প্রকাশ করবে। তাহলে এই ছিল আমাদের ম্যাট্রিক্সটার যে একটা ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার কি বোঝায় আর ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম কীভাবে লিখতে হয় কীভাবে পড়তে হয়, ক্লিয়ার। তাহলে
আমরা বিভিন্ন আকারে ম্যাট্রিক্স হইতে পারে, যেরকম আমি এক্সাম্পল হিসেবে যদি তোমাকে বলি যে ধরো আমি যদি লিখি যে এই ম্যাট্রিক্সটা তো আমাদের 3/4, তাহলে এরকম যদি আমি একটা ম্যাট্রিক্স নেই, মনে করো ম্যাট্রিক্সটা এরকম হলো যে 3 2 4, ঠিক আছে, 7 এরকম হলো, 1 2 3 4 এরকম হলো। তাহলে এটাকে আমি তৃতীয় বন্ধনীতে আবদ্ধ করে দিচ্ছি, আবদ্ধ করে দিলে একটা ম্যাট্রিক্স প্রকাশ পাইছে। তাহলে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টা আমরা দেখে বুঝতেছি। কলাম সংখ্যা হচ্ছে এই যে একটা কলাম, মানে উলম্ব বরাবর যেটা থাকবে খারাপভাবে, এটা হচ্ছে একটা কলাম, এখানে হচ্ছে এটা হচ্ছে আরেকটা কলাম, ঠিক আছে। তার মানে কলাম কয়টা পাইলাম? দুইটা কলাম পাইলাম আমরা, দুইটা, একটা দুইটা, প্রথম কলাম দ্বিতীয় কলাম। এরপর এখানে সারি কয়টা? এই যে একটা সারি, এরপর হচ্ছে এ হলো আরেকটা সারি, এরপরে এ হচ্ছে আরেকটা সারি, এ হচ্ছে আরেকটা সারি। তার মানে সারি সংখ্যা কয়টা? 4টা। তার মানে সারি হলো, প্রথমে আমরা সারি সংখ্যা লিখবো 4 বাই কত, বাই হচ্ছে কত 2, দুইটা কলাম 2, তাহলে মানে 4/2 ম্যাট্রিক্স, ঠিক আছে। গুণ করে দিলে কত? 8। দেখো এখানে 8টা উপাদানই আছে, ঠিক আছে। আর গুণফল দ্বারা আর অন্য কিচ্ছু প্রকাশ পায় না, আর কোনোভাবে এটাকে কিছু কাজে আসে না, ঠিক আছে। তার মানে এখানে 4/2 দ্বারা ম্যাট্রিক্সের আকার বা কম এইভাবে প্রকাশ করে। যদি আমাদের ম্যাট্রিক্সটা এরকম হইতো, মনে করো যে 1 2 3, ঠিক আছে, এরকম একটা ম্যাট্রিক্স, এরকমভাবে আমরা আবদ্ধ করলাম, ঠিক আছে। আবদ্ধ করার পরে এখানে কলাম কয়টা? কলাম একটাই, ঠিক আছে। কলাম সংখ্যা আমাদের কয়টা? একটা, কিন্তু কলামটা পরে হয়, তাহলে একটা কলাম। সারি সংখ্যা কয়টা? এইটা একটা সারি, এইটা একটা সারি, ঠিক আছে না, এটা কি আরেকটা সারি, 3টা। তাহলে 3/1 ম্যাট্রিক্স, এটা 3/1 আকারের ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সের এটা দ্বারা আমাদের কি প্রকাশ পাচ্ছে? ম্যাট্রিক্সের আকারটা প্রকাশ পাচ্ছে, মানে ম্যাট্রিক্সের সারি কয়টা হবে, কলাম কয়টা হবে, এটা আমাদের প্রকাশ পাচ্ছে। তাহলে এই ছিল ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার। এখন আমরা পরবর্তীতে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের উপাদানগুলো বা ভুক্তিগুলো নিয়ে, ভুক্তিগুলো আমরা কীভাবে প্রকাশ করতে পারি। এখন এই পর্যায়ে আমরা ম্যাট্রিক্সের ভুক্তি নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের ভুক্তিকে 4টা নামে ডাকা হয়। একটা হচ্ছে উপাদান, মানে ভুক্তি তো দেখছই যে আমাদের 9 8 6 9 8 6 7 9 7 9 8 7, এই প্রত্যেকটা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আছে কি আকারে ম্যাট্রিক্স, 3/4 আকারে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো হচ্ছে প্রত্যেকটা, এগুলোকে 4টা নামে ডাকা হয়। 1 নম্বর হচ্ছে হলো তোমার এটাকে ভুক্তি বলে, 2 নম্বর হচ্ছে ইংরেজি এন্ট্রি বলে, এরপরে হচ্ছিল তোমার এলিমেন্ট বলে, এরপরে উপাদান বলে, 4টা নামে ডাকা হয় আর কি। সচলত আমরা ভুক্তি নামে ডাকি, কোনো কোনো উপাদানও নামে ডাকা হয়। যাই হোক, আমরা ভুক্তি নামে এগুলোর সাথে পরিচিত হব। ম্যাট্রিক্সের ভুক্তি, এটা আমাকে আমরা দ্বারা কী বুঝি, মানে ভুক্তি প্রকাশের উপায়টা। সহজ কথা হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি প্রকাশের উপায়, ঠিক আছে, সহজ কথা। এটাকে আরেকটু লেখো যে ম্যাট্রিক্সের ভুক্তি প্রকাশের উপায়, ঠিক আছে না। ভুক্তি তো আমরা দেখলামই, ভুক্তি প্রকাশ কিভাবে করব, যে ভুক্তি প্রকাশের উপায় বা পদ্ধতি, উপায় না পদ্ধতি বলবো, ম্যাট্রিক্স প্রকাশের পদ্ধতি, পদ্ধতি এটা আর বলতে পারো যে একটা ম্যাট্রিক্সে কীভাবে আমরা প্রকাশ করব সেটার পদ্ধতিটা কি, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সের ভুক্তি প্রকাশের পদ্ধতিটা আলোচনা করার পূর্বে আমি স্বাভাবিক একটা আলোচনা তোমাদের সাথে করি। সেটা হচ্ছে, মনে করো যে এই জায়গায় একটা ভুক্তি আছে, সেটা হচ্ছে আমাদের 7। মনে করো এই জায়গায় একটা ভুক্তি আছে 7, আমি এই 7-এর পরিবর্তে কি লিখতেছি? এ লিখতেছি। মনে করো আমি এখানে কি লিখতেছি? এ লিখতেছি। ভালো কথা। তাহলে এর অবস্থানটা কোথায় আছে? মনে করো এটা তো একটা ম্যাট্রিক্স, আমাদের উপাদান চেঞ্জ হয়ে গেছে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু এটা একটা ম্যাট্রিক্স। ধরো এর অবস্থানটা কোথায় আছে, সেটা যদি তোমাকে বলা হয় যে এর অবস্থান কোথায় আছে, তুমি সেটা একটু দেখো। মনে করো এর অবস্থানটা, ঠিক আছে, এই যে এখানে এটা আছে, এটার অবস্থান কোথায় আছে। তাহলে এটার অবস্থানটা যদি আমরা একটু ক্লিয়ার করতে চাই, তাহলে দেখো এ হচ্ছে হলো আমাদের যে এখানে যে ম্যাট্রিক্সটা আছে সেটা হচ্ছে এই নাম্বার সারিতে, মানে দ্বিতীয় নাম্বার সারিতে এর অবস্থান। ক্লিয়ার? আবার আমরা এটাও বলতে পারি যে সে তৃতীয় নাম্বার কলামে অবস্থান, ঠিক আছে না। সে কোথায় অবস্থান করতেছে? দ্বিতীয় নম্বর সারিতে অবস্থান করতেছে, আবার কি তৃতীয় নম্বর কলামে অবস্থান করতেছে। এক্স্যাক্টলি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো যে এর যে অবস্থানটা, সেই অবস্থানটা কিন্তু এই সারিতেও আছে, এই কলামও আছে। মানে কি সারি এবং কলামে কি আছে? কমন আছে। সেই কমন অংশটাতে কি এর অবস্থানটা। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি, তাহলে এভাবে আমরা প্রকাশ করতে পারি যে এর অবস্থান হচ্ছে 2 নম্বর সারির কত 3 নম্বর কলমে আছে। 2 নম্বর সারি 3 নম্বর কলমে আছে। এখন আমি এই জায়গায় এভাবেই লেখা হয়, মানে ভুক্তির অবস্থানটা এভাবেই প্রকাশ করা হয়। এবং এটার আরও জটিলে যাব, মানে গভীরে যাব যে আরও কীভাবে প্রকাশ করতে হয়, আপাতত এতটুকু বুঝো। তাহলে আমি এর অবস্থান বের করতেছি। তাহলে আমরা একটা ভুক্তির অবস্থান খুঁজে বের করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, যে ভুক্তিটা কোন সারিতে আছে সেটা আমরা লিখছি, এরপরে কোন কলামে আছে সেটা আমরা লিখছি। তার মানে আমরা এইটুক দেখার পর আমরা অতটুক বুঝতেছি যে আমরা এতক্ষণে যা বুঝলাম সেটা হচ্ছে যে এর অবস্থান 2 নম্বর সারি 3 নম্বর কলামে আছে।
এক্স্যাক্টলি বুকটি আমাদের এভাবেই প্রকাশ করা হয়, মানে একটা বুকটির নিচে সাবস্ক্রিপ্ট হিসাবে যদি আমরা এই সংখ্যাগুলো থাকে তখনই আমরা দেখলে বুঝবো প্রথম সংখ্যাটা দ্বারা সারি প্রকাশ করতেছে আর দ্বিতীয় সংখ্যাটা দ্বারা কলাম প্রকাশ করতেছে। এখন যখন আমরা অর্ডার পড়ছিলাম, অর্ডারে আমরা বলছিলাম প্রথমটা সারি দ্বিতীয়টা কলামে প্রকাশ করতেছিল, কিন্তু অর্ডারকে লেখা হয়তো এভাবে আর বুকটিকে লেখা হচ্ছে এভাবে। তার মানে এখানে ইনটু নাই, কিছু নাই, শুধু টু সারি সংখ্যার পরেই আমাদের কলাম সংখ্যাটা লেখা হয়েছে। আবার এটাকে পড়া হয়তো হচ্ছে হলো 3/4, 3/4, ঠিক আছে, কিন্তু এটাকে পড়া হচ্ছে 2/3, কতটুকু 8/2/3, এভাবেই তোমরা পড়বা। ওকে, তাহলে এটাকে এখন যদি আমরা একটু জেনারেল ফরম্যাটে প্রকাশ করতে চাই, তাহলে মনে করো যে এর অবস্থানটা আমরা কিভাবে প্রকাশ করব। মনে করো এই হচ্ছে আমাদের এ বুকটিটা, একটু বড় সরে নিলাম, যেখানে প্রথমে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে সারি সংখ্যা। আমি সারি সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করতেছি, স্মল আই দ্বারা প্রকাশ করতেছি, আর কলাম সংখ্যাটাকে আমি স্মল জে দ্বারা প্রকাশ করতেছি। মনে করো জে দ্বারা প্রকাশ করলাম। তার মানে এখানে বলা হচ্ছে যে সারি সংখ্যাকে কি দ্বারা প্রকাশ, আই দ্বারা কি প্রকাশ করছি, সারি, আর যে দ্বারা কি প্রকাশ করা হয়েছে, কলাম সংখ্যা প্রকাশ করা হয়েছে, যে দ্বারা কলাম সংখ্যা প্রকাশ করা হয়েছে। তাহলে আই দ্বারা সারি সংখ্যা, যে দ্বারা কলাম সংখ্যা প্রকাশ করা হয়েছে। তাহলে এ আই যে আমরা দেখলেই বুঝবো আয়ের অবস্থান হচ্ছে কি, সারি, মানে আয়ের অবস্থান হচ্ছে এই যে অবস্থানে যে বুকটিটা থাকবে, এই বুকটিটার অবস্থান কোথায়, প্রথম যে লেটারটা থাকবে, অক্ষরটা থাকবে, সেটা হচ্ছে তার এত নম্বর সারিতে থাকবে, দ্বিতীয় যে অক্ষরটা থাকবে সেটা হচ্ছে এত নম্বর কলমের থাকবে। এই দুইটা জিনিসের যে কমন অংশটা হবে, এই অংশটাই হবে তার অবস্থান। ক্লিয়ার? তাহলে এ হচ্ছে আমাদের বুকটির জেনারেল ফর্মটা। এখন এই জেনারেল ফর্মটা প্রকাশ করার জন্য যে আয়ের একটা লিমিট আসে, আয়ের লিমিটটা কি হবে, আমি যদি তোমাকে এখন আয়ের লিমিটটা প্রকাশ করে দেখাইতে চাই যে আয়ের লিমিটটা কি হইতে পারে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডারের উপরে ডিপেন্ড করে আয়েরটার লিমিট কোন পর্যন্ত যাবে। কিন্তু ধরো যে আয়ের অবস্থান, আমি আয়ের অবস্থান দেখাচ্ছি যে আয়ের অবস্থান কি হবে। আয়ের অবস্থান হচ্ছে যে আমরা তো জানি যে ম্যাট্রিক্সের মিনিমাম একটা সারি থাকতে হবে, মিনিমাম একটা কলাম থাকতে হবে, মিনিমাম একটা সারি, মিনিমাম একটা কলাম থাকবে একটা ম্যাট্রিক্সের, কারণ শূন্য সারি শূন্য কলমে কখনো ম্যাট্রিক্স হবে না। ঠিক আছে, ম্যাট্রিক্স হইতে হলে কি হইতে হবে, কমপক্ষে একটা সারি থাকতেই হবে, কমপক্ষে একটা কলাম অন্তত থাকতে হবে। তাহলে আয়ের মানটা সর্বোচ্চ, আমি আরেকটু ক্লিয়ার করে যদি বলি, যে ধরো এই ম্যাট্রিক্সের যে আমরা অবস্থানটা যদি বলি যে আই ইকুয়াল টু যদি কী হয়, 1 হয়, আই ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু কত 2, আই ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু 2। তাহলে আই ইকুয়াল টু 1 মানে হচ্ছে সারি সংখ্যা, মানে 1 নম্বর সারি, আর জে ইকুয়াল টু 2 হচ্ছে হলো কত, 2 নম্বর কলাম। তাহলে 1 নম্বর সারি 2 নম্বর কলামের অবস্থানে বুকটিটা কোনটা, 8। 1 নম্বর সারি 2 নম্বর কলামের অবস্থান, কমন অবস্থান কোনটা, 8। তাহলে 8-এর অবস্থানটা কি হচ্ছে, 8-এর অবস্থানটা হচ্ছে হলো আমাদের কত, 1 2, বুঝাইতে পারছি? তার মানে এখন আই ইকুয়াল টু যদি আমি 2 নিই, মনে করো আই ইকুয়াল টু আমি 3 নিলাম, জে ইকুয়াল টু কত নিলাম, আই ইকুয়াল টু আমি 3 নিলাম, জে ইকুয়াল টু 4 নিলাম, মনে করো, হ্যাঁ, মানে 2 তৈরি করলে নেওয়া যাবে। তার মানে কি 3 নম্বর সারি, 3 নম্বর সারি হচ্ছে আমাদের এটা, 4 নম্বর কলাম মানে হচ্ছে এটা, তাহলে কমন উপাদানটা কোনটা, এটা। তাহলে 7টাকে আমরা প্রকাশ করতে পারতেছি কত, 7 আমরা প্রকাশ করতেছি কত, 3 4, তার মানে 3 নম্বর সারি 4 নম্বর কলমে আমাদের 7 যে বুকটিটা আছে সেটার অবস্থান। এখন আমি দুজি এখান থেকে 4 নেই, মনে আই ইকুয়াল টু 4 নেই আর জে ইকুয়াল টু 5 নেই, তার মানে কি বোঝাচ্ছে যে সারির সংখ্যা হচ্ছে 4 এবং কলাম সংখ্যা হচ্ছে 5, তাহলে 4 নম্বর সারি 5 নম্বর কলামের যে বুকটিটা আছে, এখন এক্স্যাক্টলি ম্যাট্রিক্সটা যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কি 4 নম্বর সারি আছে, নাই, তার মানে এর কোনো কি নাই, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রকাশ করার কোনো উপায় নেই। আরেকটা হচ্ছে 5 নম্বর কলম আছে, নাই। কিন্তু বিষয়টা যদি এরকম হইতো যে 4 নম্বর সারি 4 নম্বর কলমে যে ম্যাট্রিক্সটা আছে, তাহলে 4 নম্বর কলম কিন্তু এক্স্যাক্টলি আছে, কিন্তু 5 নম্বর যে সারিটা সেটা কিন্তু নাই, তার মানে কি এভাবেও প্রকাশ করা যাচ্ছে না। ক্লিয়ার? আবার যদি এখানে এরকম হইতো যে আই ইকুয়াল টু 3, জে ইকুয়াল টু 5, মানে হচ্ছে আমাদের কলম সংখ্যা হচ্ছে 5, তার মানে 3 নম্বর সারি কিন্তু 5 নম্বর কলম তো নাই, তার মানে কি যেটা এই মানটাও কি হচ্ছে না, গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে এইগুলো থেকে আমরা কি বুঝতেছি যে আই জে এর মানটা এই ওয়ার্ডারের উপরে ডিপেন্ড করবে, সর্বোচ্চ এখানে ওয়ার্ডারের সারি সংখ্যা যত হবে আয়ের মান সর্বোচ্চ যত হইতে পারবে, আর এই ওয়ার্ডারে কলাম সংখ্যা যত থাকবে জে এর মান সর্বোচ্চ যত হইতে পারবে। তাহলে জে এর মানটা এবং আয়ের মানটা সম্পূর্ণ অর্ডারের উপরে ডিপেন্ড করতেছে। তাহলে আমরা যে আই জের লিমিট যদি এখন লিখতে চাই, তাহলে আই জের লিমিট কীভাবে লিখবো, যে আয়ের লিমিট হচ্ছে, আই এর লিমিট হচ্ছে সর্বোচ্চ কত থেকে বড় হইতে হবে,
ওয়ানের থেকে বড় এবং একের সমান, কারণ কলাম কি হইতে পারে, একটা হইতে পারে, সরি সারি একটা হইতে পারে। আবার কি হইতে হবে যে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি লিখি তাহলে 3 এর থেকে ছোট এবং কি 3 এর থেকে কম এবং 3 এর সমান, ঠিক আছে না? এর ভিতরে কি আয়ের মানগুলো যেগুলো আসবে সেগুলো কি আসবে, এর উপাদানটা বাস্তব আসবে, মানে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে উপাদান খুঁজে পাওয়া যাবে। আবার যদি জেটা লিখি তাহলে জে এর মানটা কত, ওয়ান থেকে বড় এবং সমান, ওয়ানের থেকে বেশি বা সমান, আর 4 এর থেকে কি কম বা সমান, ঠিক আছে না? এটা হচ্ছে জে এর মান, যেটা হ্যাঁ জে এর মান, ঠিক আছে। তার মানে কি যেটা আমাদের এরকম কিছু এখানে জে এর মানগুলো এরকমভাবে আসবে, যেখানে আমাদের কি আসবে, যে জের মানটা আমাদের এরকম কিছু আসতে হবে যেটা আমাদের এখানে বাস্তবসম্মত হইতে হলে অবশ্যই কি হইতে হবে, এখানে যে কলাম সংখ্যা আছে কলাম সংখ্যার ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। আমি যে এখন 1 থেকে 4 এর ভিতর থেকে ধরো 2 নিলাম, তাহলে 2 নম্বর কলাম, আমরা এখান থেকে যদি 2 নিলাম তাহলে কি 2 নম্বর সারি, 2 নম্বর কলাম, 2 নম্বর সারি, 2 নম্বর কলাম, 2 নম্বর সারি, 6 উপাদান আছে কি এই ম্যাট্রিক্সে খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে। তার মানে আইজের লিমিটটা ডিপেন্ড করতেছে সম্পূর্ণ অর্ডারের উপরে, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা তো আমরা এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখলাম যে আইজের লিমিটটা। এখন আমাদের যদি জেনারেল ফরম্যাট আকারে আনতে চাই যে একটা সারি একটা কলাম, হ্যাঁ, তাহলে আমরা সরাসরি এটা হচ্ছে মানে আমরা মূল কথা যেটা আমরা সরাসরি যেটা বলতে পারি যে এ আই যে হচ্ছে কোনো একটা ভুক্তির অবস্থান খুঁজে বের করার কি উপায়, কার উপরে ডিপেন্ড করতেছে, ভুক্তিটার অবস্থান আই এবং জে এর উপরে ডিপেন্ড করতেছে, আই মান কি হচ্ছে জে এর মান কি হচ্ছে তার উপরে ডিপেন্ড করতেছে ভুক্তিটার অবস্থান কততমতে আছে। আবার আই যে ডিপেন্ড করতেছে কার উপরে, অর্ডারের উপরে। ক্লিয়ার, বিষয়টা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমরা এক কথায় বলতে পারি তাহলে এ আই যে হচ্ছে ভুক্তির অবস্থান নির্ণয় করার ঠিকানা, ভুক্তির অবস্থান নির্ণয় করার ঠিকানাটাকে এ আই জে। তাহলে এই কথাটা একটু লিখে রাখো যে এ আই জে হচ্ছে উনি হচ্ছেন হলো ভুক্তির অবস্থান নির্ণয় করার ঠিকানা, উনি হচ্ছে যে কি ভুক্তির নির্ণয় করার ঠিকানা, ঠিক আছে। এ হচ্ছে এ আইজের পরিচয়, মাথায় যেন থাকে এ আইজের পরিচয় হচ্ছে আমাদের এতটুকু। এখন আমি এখানে আরেকটা ক্লিয়ার করে বলি যে আমরা তো ভুক্তির অবস্থান নির্ণয় করার পরিচয় আমরা জানলাম এবং ভুক্তির অবস্থান নির্ণয় করতে পারলাম। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমি এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি যে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে যদি এখন আমি কাজটা এইভাবে করতে চাই, মনে করো যে এতটুকু আমরা মুছে দিলাম, তাহলে দেখো যে এগুলো এখন আমরা মুছে দিলাম, ঠিক আছে, যে এ হচ্ছে আইজে। এখন আমাদের এটা কিন্তু সম্পূর্ণ ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা হয়নি, কারণ আমরা কি করতেছি ম্যাট্রিক্সের সাথে এটাকে তুলনা করতে চাচ্ছি, আমরা খালি ভুক্তি ঠিকানাটা নির্ণয় করছি এখন পর্যন্ত। তাহলে এটার সাথে ম্যাট্রিক্সে প্রকাশ করতে চাই তাহলে ম্যাট্রিক্সের চিহ্ন দিতে হবে, মানে হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে ম্যাট্রিক্সটা কত অর্ডারের আছে, 3/4 অর্ডারে আছে, তাহলে আমরা 3/4 এখানে দিয়ে দিলাম, 3/4 অর্ডারে আছে, ভালো কথা। এখন আমরা যদি এই যে ম্যাট্রিক্সটা লিখলাম এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এই আকার ধারণ করতে পারি তাহলে কি করতে হবে, এখন আমরা কোন পর্যন্ত যেতে পারবো, আই কোন পর্যন্ত যাবে, আই যাবে সর্বোচ্চ কত 1 2 কত 3 পর্যন্ত, যেহেতু 3.5টা, আর যে কোন পর্যন্ত যাবে সর্বোচ্চ 1 2 3 4, মানে 4টা সারি পর্যন্ত যাবে। তাহলে এই ম্যাট্রিক্সগুলো যখন আমি লিখি যে এর মান সমান সমান, যদি আমি ম্যাট্রিক্সটা এখানে একটু ম্যাট্রিক্স আমি সাজাই তাহলে কত এ 1 1 1 দিয়ে শুরু করো যে 1, পরে 1-এর সাথে 1 নম্বর সারি, এইদিকে আমরা সারি সংখ্যা লিখবো, তার মানে এ কত 1, সারি সংখ্যা A1 A1, কলাম কয়টা A1, 4টা কলাম, 1 নম্বর সারি। এরপরে আমরা লিখবো A2 2 নম্বর সারি, এরপরে কত A2 2 নম্বর সারি, এরপর হচ্ছে A2 এটা হচ্ছে 2 নম্বর সারি, এরপরে A2 2 নম্বর সারি, এরপর সারি সংখ্যা কত 3, তাহলে সারি সংখ্যা কত 3 A3, এরপরে কত হবে A3, মনে করো A3, এরপরে কত A3, ঠিক আছে না? এখন আমরা সারির সংখ্যাগুলো দেখলাম, প্রথমে যে সংখ্যা আছে এটা সারির সংখ্যা, এরপরে আসবে কি কলাম, তাহলে এটা কি 1 নম্বর কলাম, তার মানে এখানে কি হবে 1, ঠিক আছে, এখানে কি আসবে 1, এখানে 1, পরে হচ্ছে কলাম সংখ্যা, এরপরে 2 নম্বর কলাম মানে 2, এখানে কত 2, এখানে কত 2, এরপরে 3 নম্বর কলাম, এখানে হলো 3, এখানে হলো 3, এখানে হলো 3, এখানে হলো 4, এখানে হলো 4, এখানে হলো 4, ঠিক আছে। তাহলে এই ছোট্ট আকারে এখানে সাবস্ক্রিপ্ট আকারে এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো হচ্ছে হলো এই ভুক্তিটার অবস্থান নির্ণয় করতে। তাহলে আমরা এটা দ্বারা যদি এখন আমরা নির্ণয় করি, মানে ম্যাট্রিক্সের চিহ্ন দিয়ে দিই, এখন দ্বারা তো আমরা ম্যাট্রিক্সের চিহ্ন দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা যা এটা সম্পূর্ণটা তা, এই যে অর্ডার সহ লেখা কিন্তু এতটুকু যা এই সম্পূর্ণটা তাই প্রকাশ করে। এখন আমি যদি এটাকে এটার সাথে তুলনা করি তাহলে এই অবস্থানে কি আছে 9 আছে, এখানে এই অবস্থানে কি আছে 8 আছে, তাহলে এটা সমান কত লেখা যায় 6 লেখা যায়, এটা সমান কত লেখা যায় 9 লেখা যায়, এর প্রত্যেকটা অবস্থান এইভাবে সাথে আমরা তুলনা করতে পারি। তাহলে এখানে অর্ডার সংখ্যা আমাদের লিমিট নয় যে এতর ভিতরে অর্ডার হইতে হবে, অর্ডার যেরকম আমাদের অসীম পর্যন্ত বিস্তৃত, 1 থেকে শুরু করে অর্ডার কি হয়
সারি সংখ্যা অসীম পর্যন্ত, আবার কলাম সংখ্যাও কি অসীম পর্যন্ত হইতে পারে, এতে কোনো লিমিটে সীমাবদ্ধ নাই, কিন্তু সর্বনিম্ন কত হইতে হবে, একটা, একের নিচে আর নামবে না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের আইজেটা আসে, তাহলে আমাদের যদি কলাম সংখ্যা অসীম, বুঝাইতে পারছি, কলাম সংখ্যা অসীম মানে আমরা যদি এখানে লিখি যে এটা আমরা এখন মুছে দিলাম, মুছে দিয়ে যদি আমরা অসীম পর্যন্ত বিস্তৃতি করি, যে মনে করো যে এই ম্যাট্রিক্সটাকে আমরা লিখলাম যে NM এর মান, মানে মনে করো 3 4 এখানে আছে না, 3 4 এরটাকে আমরা কি করলাম, MN লিখলাম, যে এখানে M দিলাম ইস টু কি বাই কি N দিলাম, M/N। তাহলে MN এর পরিচয় কি ধরতেছি আমরা, MN এর পরিচয় এখন ধরতেছি যে MN, M এবং N উভয় কি ন্যাচারাল নাম্বার, উভয় কি ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যাগুলো কি 1 থেকে শুরু হয়। তার মানে আমাদের M মান M ইকুয়াল টু কত, 1 থেকে শুরু হচ্ছে, M ইজ ইকুয়াল টু কত শুরু হচ্ছে, M ইজ ইকুয়াল টু হচ্ছে 1 থেকে শুরু হয়ে ডট 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 কোন পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। এরপরে N ও কি 1 থেকে শুরু হচ্ছে, শুরু হয়ে ডট ডট কোন পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি এখন আমি জেনারেল আকারে মানে স্বাভাবিক আকারে আনতে চাই, তাহলে কাজটা কি করতে হবে, তাহলে আমাদের প্রথম বুকটি মানে আমরা কলম সংখ্যা লিখবো, প্রথম কি সারি সংখ্যা লিখবো, সারি সংখ্যাই লিখবো প্রথম, আমরা ওই সময় যেহেতু সারি সংখ্যা লিখছি, তাহলে A1, ঠিক আছে, একটা সারি, তাহলে A1 এটা হচ্ছে সারি, তাহলে এভাবে ডট ডট দিয়ে কোন পর্যন্ত যাবে, হ্যাঁ সারি সংখ্যা এভাবে জানো, আমরা আর কিছু লিখলাম না, মানে A1 এতে লিখলাম। ঠিক আছে, কারণ লাস্টের যেটা থাকবে সেটা সারি কত হবে, এটা যেহেতু 1 নম্বর সারিতে অবস্থান করতেছে, তাহলে আয়ের মান 1ই হবে। এরপর হচ্ছে 2 নম্বর সারি, মনে করো যে 2 নম্বর সারি, যে এ হচ্ছে আমাদের A2, এরপর হচ্ছিল A2, এবার ডট ডট দিয়ে কোন পর্যন্ত হবে, সর্বশেষ A2 পর্যন্তই থাকবে, কারণ আমাদের এখানে সারি এই যে বুকটির অবস্থান করতেছে এটা কত নম্বর সারিতে অবস্থান করতেছে, 2 নম্বর সারিতে অবস্থান করতেছে। তাহলে এখান থেকে যদি আমি ডট 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 দেই, এখানেও যদি ডট 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 দেই, এখানেও যদি আমি ডট 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 দেই, মানে হচ্ছে এখানে চলতেছে, চলতে চলতে আমাদের সারির সংখ্যা কত হলো, AM, এখানেও কি হবে, AM হবে, এখানেও কি AM হবে। তাহলে এখানে দেখো কলাম সংখ্যা কি, এটা 1 নম্বর কলাম, তাহলে 1 নম্বর কলাম হলে তাহলে কলামটা কত হবে 1, এটাও কত 1, 1 নম্বর কলাম 1, আর এটা কলাম নাম্বার কত 2, তাহলে এটা যদি কলাম নাম্বার 2 হয়, তাহলে এখানে কত 2, এখানেও কত হবে 2, এখানেও কত হবে 2, 2 নম্বর কলাম। তাহলে এই যে ডট ডট দেওয়ার পরে পরে কলাম সংখ্যা কি হয়েছে, অসীম পর্যন্ত আমরা দেখাচ্ছি, অসীম সংখ্যাটাকে N, তাহলে Nটাই হচ্ছে আমাদের কলাম সংখ্যা, তাহলে এখানে N হবে, এখানেও কত N হবে, এখানেও হলো M হবে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা দেখছো, এই ম্যাট্রিক্সটা কি এটার কি সাধারণ আকার না, যার কত আছে N সংখ্যক কলাম আছে, N সংখ্যক কলাম, মনে করে এই প্রত্যেকটা এক একটা কলাম, এই প্রত্যেকটা কি এক একটা কলাম, ঠিক আছে না, প্রত্যেকটা এভাবে কলাম, তাহলে ডট ডট দিয়ে অসীম পর্যন্ত চলতে চলতে কোন পর্যন্ত গেছে, N সংখ্যক পর্যন্ত কলাম গেছে। ঠিক আছে, কলম সংখ্যা চিনবো কোনটা দেয়, লাস্টেরটা দেয়, ঠিক আছে না, লাস্টেরটা আমরা কলম সংখ্যা চিনবো। এরপর এখানে সারি সংখ্যা কি, এটা এক একটা সারি, এ একটা সারি, এ একটা সারি, তাহলে ডট ডট দিয়ে কোন পর্যন্ত গেছে, M সংখ্যক পর্যন্ত গেছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের M এর মানটা যার ভিতরে যতটুকু পর্যন্ত লিমিটেড থাকবে আমরা সারি সংখ্যাটা অতটুকু পর্যন্ত নিব, N এর মানটা যতটুকু পর্যন্ত লিমিটেড থাকবে আমরা কলাম সংখ্যাটা কত এতটুকু নিব। এই ছিল একটা ভুক্তি, মানে যদি আমাদেরকে এটা জেনারেল আকার এভাবে দেওয়া থাকে, এখানে এখানে অর্ডার দেওয়া থাকে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কীভাবে প্রকাশ করব, বুঝাইতে পারছি। এরপর হচ্ছে ম্যাট্রিক্সের নামকরণ আর ভুক্তির নামকরণ। আমরা এখন যেটা দেখবো ম্যাট্রিক্সের নামকরণ অথবা ভুক্তির নামকরণ। ম্যাট্রিক্সের নামকরণ করা একদম সহজ কথা, যে ম্যাট্রিক্সের নাম, যেহেতু আমরা একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তো ম্যাট্রিক্সটাকে একটা নাম দিলে বেটার হয়। যেরকম ম্যাট্রিক্স ধরো এই হচ্ছে ম্যাট্রিক্সটা, মনে করে এই যে ম্যাট্রিক্সটাই আছে, হ্যাঁ, তাহলে এই ম্যাট্রিক্সটার নাম কি দিব, আমরা সচরাচর সবসময় ম্যাট্রিক্সের নামকরণ হয় ইংরেজি লেটারের বড় হাতের অক্ষরে। মনে রাখবে যে ইংরেজি লেটারের বড় হাতের অক্ষরগুলো যেগুলো আছে সকলগুলো দিয়েই ম্যাট্রিক্সের নাম দেওয়া হয়, ঠিক আছে, এর বাইরে কোনো কিছুতে ম্যাট্রিক্সের নাম দেওয়া হবে না। আর ভুক্তির নাম দেওয়া হবে, যেরকম আমি এখানে স্মল এ লিখছি, স্মল এ স্মল বি, ইচ্ছা করলে স্মল বি তুমি দিতে পারতা, আবার ক্যাপিটাল এ ক্যাপিটালে দাও, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে আমাকে কি করতে হবে, ভুক্তির নামকরণ হবে শুধু স্মল লেটারে, ভুক্তির নামকরণ শুধু স্মল লেটার হবে, ইংরেজি লেটারে স্মল লেটার, যা কিছু তাই দিতে পারে, কোনো প্রবলেম নেই, স্মল লেটার দিলেই হবে। আবার ভুক্তির নাম যে লেটারই হইতে হবে এরকম কিছু না, অন্য কিছু আসতে পারে, মানে যাই কিছু আসুক সেটা স্মল লেটারে আসবে, ক্লিয়ার। আর শুধু ইংরেজি ক্যাপিটাল লেটারগুলো যেগুলো আছে, ইংরেজি অক্ষরে যে ক্যাপিটাল লেটারগুলো আছে, সেই ক্যাপিটাল লেটারগুলো, ইংরেজি ক্যাপিটাল লেটারগুলো শুধু সংরক্ষণ করা হয়েছে ম্যাট্রিক্সের নামের আকারে। এই যে একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, কি আকারে ম্যাট্রিক্স, 3/4 এর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটাকে কি নামে ডাকবো, আমি যখন 5টা ম্যাট্রিক্স নিয়ে কাজ করব, তখন আমার তো একটা কীভাবে বলবো যে এই 9864 যে ভুক্তিগুলো আছে ওই ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করবো, এভাবে বলবো না, আমরা বলবো এটার একটা নাম থাকবে, শর্ট কথা, যে নামটা কি হলো, ধরো আমি এটার নাম দিয়ে দিলাম এ ম্যাট্রিক্স,
এটাকে এ ম্যাট্রিক্স নাম দিলাম। তাহলে আমি যখন বলবো যে এ ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করবো, তাহলে আমরা বুঝবো যে এ ম্যাট্রিক্সের বুক্তিগুলো এগুলো। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের নামকরণ। তাহলে এটা যদি এ ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সের নাম ধরো, যেহেতু এটা থাকে এটা ভিন্ন, তাহলে আমরা এই ম্যাট্রিক্সের নাম দেবো কি বি নাম। তাহলে এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্সের আকারটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের নর্মালি কি বি ম্যাট্রিক্সের ফরম্যাটটা, ঠিক আছে, মানে জেনারেল ফরম্যাটটা হচ্ছে এটা। তাহলে এটা থেকে আমাদের এই ম্যাট্রিক্সটা আছে, তাহলে এই ম্যাট্রিক্সের নামও কি হবে, বি হবে, বুঝতে পারছো। আর বুক্তিগুলো হবে স্মল লেটার। এই ছিল ম্যাট্রিক্সের নামকরণ, যে ম্যাট্রিক্সের নাম আমরা কীভাবে করবো। তাহলে ম্যাট্রিক্সের নাম কীভাবে হবে, ক্যাপিটাল লেটার দেওয়া হবে, ম্যাট্রিক্সের নাম অলওয়েজ ক্যাপিটাল লেটার দেওয়া হবে, বুক্তির নাম অলওয়েজ স্মল লেটারগুলো দেওয়া হবে। আর আশা করি বুঝতে পারছো ম্যাট্রিক্সের যে আদুপান্ত জাহাজ ছিল, যে একটা ম্যাট্রিক্সকে আমরা কীভাবে সংজ্ঞায়িত করব, আর ম্যাট্রিক্সটা প্রকাশ করতে কী কী প্রয়োজন হয়, আর ম্যাট্রিক্সের অর্ডার কী, ম্যাট্রিক্সের অর্ডার দ্বারা কী প্রকাশ করা হয়, আর ম্যাট্রিক্সের অর্ডার কীভাবে লিখতে হয়, ম্যাট্রিক্সের অর্ডার কীভাবে প্রকাশ করতে হয়। এরপর হচ্ছে বুক্তি আমাদের জেনারেল আকারে কীভাবে প্রকাশ করতে হয়, বুক এবং বুক্তির জেনারেল ফরম্যাটটা কী, এবং বুক্তির ঠিকানাটা কী হয়, এটা হচ্ছে আমার বুক্তির ঠিকানার কি ফরম্যাট। ওকে, তাহলে এখানে বুক্তির এখানে আইজে দ্বারা কি মিন করে। ও আরেকটা কথা বলি, ক্লিয়ার করি, এখানে যে আইজে লিখছে এটা কিন্তু অন্য কিছুতে লিখতে পারো না, এটা অলওয়েজ আইজেই হবে, এখানে অলওয়েজ আইজেই হবে, ঠিক আছে। আর এখানে যে এমএন লিখছি, এমএন আমরা সচরাচর এমএন লিখি, এছাড়া আমরা রো কলামও লিখতে পারি, আর সিও লিখতে পারি, অনেকে আর সি লেখে, অনেকে পি কিউ লেখে। মানে মূল কথা হচ্ছে প্রথমে যা থাকবে তাই সারি, পরে যা থাকবে তাই কলম, এটা যা কিছুই লাগে থাকুক সেটা তোমার ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। আর এখানে শুধু আইজেই থাকে, এছাড়া অন্য কিছু থাকে না। আইজে ব্যতীত সচরাচর আইজেই থাকে, এখন পর্যন্ত আইজে ছাড়া কোনো কিছু লেখা হয়নি, কোনো রাইটার বইও লেখা হয়নি, আইজেই থাকে। আর সংখ্যাগত সংখ্যা থাকে, তাহলে সংখ্যা শুধু এভাবেই লেখা হয়, পড়া হয় 1 2 A1 2 A1 2, মানে হচ্ছে A2 2 A2 M2 ANN MN, এরপরে 2N, এভাবে পড়া হবে। মনে রাখবা, প্রথম যেটা হচ্ছে সারি, দ্বিতীয়টা হচ্ছে কলাম, প্রথমটা হচ্ছে সারি, দ্বিতীয়টা কলাম, ঠিক অর্ডারে গত প্রথমটা সারি, দ্বিতীয়টা কলাম, কিন্তু পড়াটা হয় ভিন্ন রকম, ঠিক আছে। তাহলে এই ছিল ম্যাট্রিক্সের আদুপান্ত। আমরা একটা এক্সাম্পল টানি, যে এই ম্যাট্রিক্সের ক্রমটা হচ্ছে, মনে করো যে একটা ম্যাট্রিক্স, যে এই ফরম্যাটে তোমাকে দেওয়া আছে ম্যাট্রিক্সটা, হ্যাঁ, যে এই ফরম্যাটে তোমাকে ম্যাট্রিক্সটা যদি দেওয়া থাকে, হ্যাঁ এই ফরম্যাটে তোমাকে ম্যাট্রিক্সে দেওয়া থাকলে এখানে একটা নির্দিষ্ট করে দিছে অর্ডার সংখ্যাটা, সেই নির্দিষ্ট অর্ডার সংখ্যাটা কত, মনে করো যে তোমাকে বলা হলো যে 1/2 একটা ম্যাট্রিক্স, 1/2 মানে একটা সারি দুইটা কলাম, একটা সারি দুইটা কলাম একটা ম্যাট্রিক্স আছে। তাহলে আমরা 1/2 ম্যাট্রিক্সটা কত লিখবো, তাহলে এখান থেকে আই ইকুয়াল টু কত আসতেছে, আই ইকুয়াল টু কিন্তু 1, ঠিক আছে। আর জে ইকুয়াল টু কত আসতেছে, জে ইকুয়াল টু কত 1 এবং কত 1 এবং 2, ঠিক আছে, 1,2, ঠিক আছে। তাহলে আমরা ম্যাট্রিক্সটা যদি লিখি, তাহলে এ হচ্ছে মানে সারি হচ্ছে একটা, তাহলে একটা সারি, ঠিক আছে না, আর কলাম হচ্ছে দুইটা, তার মানে এ আরেকটা এখানে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে কত, কলাম দুইটা সারি একটা, তার মানে পরে কত হবে, এটা 1, এটা হচ্ছে 2, মানে এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা, ঠিক আছে, যার একটা এ হচ্ছে একটা সারি, আর এ হচ্ছে একটা দুইটা কলাম, ক্লিয়ার। তাহলে 1 1 1 2। এখন এই হচ্ছে ইকুয়াল টু ম্যাট্রিক্সটার মানে সাধারণ ফরম্যাটটা আর কি, এটা হচ্ছে আমাদের একদম মানে সংক্ষিপ্ত ফরম্যাট। আর এটা হচ্ছে আমাদের যে নির্দিষ্ট ম্যাট্রিক্সটা, সেই নির্দিষ্ট ম্যাট্রিক্সের উপাদানগুলো কী কী, সেটা হচ্ছে এই আকারটা। এখন আমাকে একটা কি করলো, যে এ তো ইকুয়াল টু যদি এত হয়, তাহলে এ আই যে ইকুয়াল টু, মনে করো জে আই ইন্টু জে প্লাস 1, জে প্লাস 1, ঠিক আছে, বাই 2 এত হয়, তাহলে এর বুক্তির মানগুলো নির্ণয় করো। আমাদের কি বলছে, যে এ আই জে, এটা হচ্ছে জে, মনে করো এটা হচ্ছে জে, মনে করার কিছু নাই, এটা জেই হবে। তাহলে এ আই জে ইকুয়াল টু যদি আই ইন্টু জে প্লাস 1/2 হয়, তাহলে তোমাকে কি বলা হয়েছে, যে এই বুক্তির মানগুলো কি হবে। তাহলে এই বুক্তির মানগুলো কি হবে, তাহলে প্রথম বুক্তি A11 একটু বোঝার চেষ্টা করো, A1 মানে সাধারণ একটা অঙ্ক। তাহলে A11 যদি হয়, তাহলে এখানে আয়ের জায়গায় কি আছে, 1 আছে, এখানে আয়ের জায়গায় 1 আছে, জে এর জায়গাও কি আছে 1 আছে, তার মানে আই যেটাই তো ছিল এগুলো, আই যেটাই তো এটা ছিল। তাহলে আমরা কি করব, আয়ের জায়গায় 1 বসাবো, তার মানে 1 ইন্টু কত 1 প্লাস কত 1, ঠিক আছে না, বাই কত 2, তাহলে ইকুয়াল টু কত আসলো, ইকুয়াল টু আসলো 2 ইন্টু 1 বাই 2/2, মানে 2/2 ইকুয়াল টু কত 1। তাহলে আমরা এই বুক্তিটার মান লিখতে পারি কত, এই বুক্তিটার মান হবে হলো 1, ঠিক আছে। আবার A12 যদি আমরা লিখি, যে 1 2, তাই না, হ্যাঁ 1 2, এই 1 2 ইকুয়াল টু কত, তাহলে আয়ের জায়গায় কত 1, তাহলে আমরা আয়ের জায়গায় কত বসাবো 1 বসাবো, ইন্টু যে জায়গায় কত 2, তাহলে যে জায়গায় কত বসাবো 2 বসাবো, প্লাস কত 1 বাই কত 2, তার মানে কত 1 + 2 মানে হচ্ছে 3 বাই ইন্টু 1 মানে হচ্ছে 3, সমান হচ্ছে 3/2, তার মানে আমাদের এই বুক্তিটার মান হচ্ছে 3/2। তাহলে এভাবে আমরা কিন্তু বুক্তির অবস্থানটাও একটা নির্দিষ্ট ফরম্যাটে নির্ণয় করতে পারি। আমি যদি এই ফরম্যাটটা ভিন্নভাবে সাজাইতাম, মনে করো এই ফরম্যাটটা এই অংশটুকু যদি আমি আর একটু ভিন্নভাবে সাজাই, তাহলে মানগুলো ভিন্ন আসবে, আর একটু ভিন্ন সাজাইলে মানগুলো ভিন্ন আসবে। সেটা হচ্ছে এক ফরম্যাটের উপরে সাধারণ সিম্পল একটা অবস্থান মানে নির্ণয় করার জন্য।